ধনু রাশির জানুয়ারি 2024 আনন্দমুখর হতে চলেছে বিশেষ কিছু কারণের জন্য। আসুন আজকে দেখুন ধনু রাশি 2024 আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে। বন্ধুরা, ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। আমরা ধনু, মীন, মকর, কুম্ভ বেশ কিছু রাশিকে যখনই আমরা সাপ্তাহিক রাশিফল বলছি, মাসিক রাশিফল বলছি, বর্ষফল বিচার করেছি, এবং কি যখন আমরা দৈনিক রাশিফল বিচার করছি তখনও কিন্তু এগুলির ক্ষেত্রে বিশেষ বিশেষ ভালো দিকগুলো তুলে ধরতে হচ্ছে বিশেষ বিশেষ যোগের কারণে। জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গাণিতিক একটি শাস্ত্র, অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি শাস্ত্র, কোথাও ভুল ভ্রান্তির বিষয় নেই। অনেকেই প্রশ্ন করেন এটির মধ্যে কোনো বিজ্ঞান নেই, এটার মধ্যে কোনো রকম গাণিতিক বিষয় নেই, সম্পূর্ণটা গাণিতিক। গণিতের কোন কোন বিষয়গুলো রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, জিওমেট্রি রয়েছে, ম্যাথামেটিক্স ফুল রয়েছে, একটি গ্রহ কত ডিগ্রিতে রয়েছে, কত অংশ জুড়ে রয়েছে সম্পূর্ণ, এবং প্রত্যেকটি রাশির একটি নির্দিষ্ট মান থাকে 30 ডিগ্রি, কততে আছে, কোন নক্ষত্র কত পাদে আছে, পুরোটাই গাণিতিক বিষয়। শাস্ত্র এসেছে যেখান থেকে, নয় নবগ্রহ থেকে। নয় সংখ্যাটাই নিউমেরিক্যাল ভ্যালুয়েশন, নাম্বার থিওরি, এই সমস্ত যে ব্যাপারগুলো এগুলি সবই এসছে জ্যোতিষ আর্যভট্টের সংখ্যা থেকে। সুতরাং এটি যে অত্যন্ত বড় বিজ্ঞান এ ব্যাপারে কোনো সংশয় নাই। কিন্তু আমরা বর্তমানে যারা এই জ্যোতিষ নিয়ে কাজকর্ম করছি তারা আমাদের ব্যাখ্যা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ভুল হচ্ছে, অর্থাৎ অবৈজ্ঞানিক তথ্য আমরা প্রয়োগ করছি, সেক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। কোন জায়গাটায় বিজ্ঞান নেই, যাদের এ ব্যাপারে সংশয় আছে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে সরাসরি ফোন করবেন যাদের কিছু বিষয় জানার থাকবে। এখন এবার আমরা যেহেতু আজকের বিষয়টি এটা কেন তুলে ধরলাম, অনেকের মধ্যে এই প্রশ্ন রয়েছে, এই এত সুন্দর, একে বেদের চোখ বলা হয়, 5000 বছরের পুরনো বৈদিক মুনি ঋষির দ্বারা তৈরি এত সুন্দর স্বচ্ছ বিষয়টাকে, সাবজেক্টটাকে মানুষ ভুলভাবে গ্রহণ করছে, ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা ঠিক নয়। আমরা কি পাই, একটা জন্ম সময় সূচি তারিখ, সেখান থেকে একটি মানুষ কেমন হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার শিক্ষা ব্যবস্থা, তার কর্ম ব্যবস্থা, তার বিবাহিত জীবন সম্পূর্ণ বলা সম্ভব, এবং 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলে যায়। তাহলে এটা বিজ্ঞান নয় তো কি? আমি 10টা মানুষের বিচার বিশ্লেষণ করছি, 10টা মানুষই ব্যতিক্রম তো বিজ্ঞানের ক্ষেত্রেও রয়েছে, এটাও বিজ্ঞান। তো বিজ্ঞানের তো কোন জায়গাটায় বিজ্ঞান নেই, গ্রহর কোন জায়গাটি ফাইন্ডিং হয়নি, কোন গ্রহটা জ্যোতিষশাস্ত্র নতুন করে গাছের ফলের মতন পেড়ে নিয়ে এসে আপনাদের সামনে পরিবেশন করছে, এরকম তো নয়। 9টি গ্রহেরই অস্তিত্ব আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং বিশেষ বিশেষভাবে সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা সহ কাজগুলি করেছিলেন সব বৈদিক মুনি ঋষিরা। এক একজনা এক একজন দিকপাল ছিলেন। লীলাবতী ছিলেন অ্যারিথমেটিকের, আর্যভট্ট ছিলেন কি দিয়েছে আপনাদের নাম্বার তথ্য, সংখ্যা তথ্য, ঋষি পরাশর, ঋষি ভৃগু, কোন কোন ঋষি কণাদ, কোন কোন মানুষজন, কোন কোন মুনি ঋষি এই কাজ করেছে সেটা দেখতে হবে, এবং জ্যোতিষশাস্ত্র দাঁড়িয়ে আছে কোন বেসিসের ওপর। আমরা যেটা বলছি এখানে যদি গণিতগুলোকে শুধু তুলে ধরি তা মানুষের বোধগম্য হবে না। হ্যাঁ, তবে একটি বিষয় আমি সকলের সঙ্গে একমত, জ্যোতিষশাস্ত্র খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার। যারা পরিবেশন করবে তাদের অত্যন্ত স্বচ্ছ হওয়া দরকার, এবং সুন্দরভাবে নিজে এটাকে ব্যবসার উদ্দেশ্যে যদি আমরা এখন এটাকে নিয়ে যাই তাহলে সেটা খুব স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট হতে পারে না। ব্যবসা একটি আলাদা ক্ষেত্র, ব্যবসার জন্য অনেক জল মেশাতে হয়, এই সাবজেক্টে জল মেশানোর কোনোই জায়গা নেই। পঞ্চম স্থানে কোনো জন্মকুণ্ডলীর পঞ্চম স্থানে রাহু থাকলে সেই জাতক জাতিকার শিক্ষা অবস্থান ভালো হতে পারে না। একটি ছোট্ট পয়েন্ট দিলাম। লগ্নে শনি, মঙ্গল, কেতুর মতন গ্রহ আছে, সেই ব্যক্তি সুস্থ অবস্থায় থাকতে পারে না। সে 100 ভাগই তার মানসিক অবস্থান খুব খারাপ অবস্থান হবে, এবং সে নিজেকে নিজের কুকর্মের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাবে। প্রত্যেকটি যোগ, বুধ রাহু একত্রে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করছে,
এইভাবে আমাদের গুরুচণ্ডাল, বৃহস্পতি, রাহু, জন্মকুণ্ডলী ভাগ্যে যদি গুরুচণ্ডাল পেয়ে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে খুব খারাপ পরিণতি দেখা যায়। ভাগ্যের তার চাকা ঘোরানো সম্ভব হয়ই না। কালসর্পদোষও যদি ভাগ্যে তৈরি হয়ে যায়, কর্মে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষতি করে দেয়। হ্যাঁ, উদ্ধার হওয়ার রাস্তা প্রত্যেকটি সমাধান রয়েছে এবং সুন্দর সমাধান রয়েছে। এবার আমরা এইটা বলার প্রয়োজন ছিল, বিশেষ কিছু মানুষ, তারা বিজ্ঞান না বোঝে, বিজ্ঞান না বোঝে জ্যোতিষ, তারা মন্তব্য করেন। আমি অন্যান্য জায়গায় দেখেছি, আমার ভালো লাগেনি। আমি তো সরাসরি উত্তর দিতেই পছন্দ করি। যার কোনো ব্যাপারে সংশয় থাকবে সে নিশ্চিতভাবে আমাদের এখানে যোগাযোগ করবেন। আমরা আমার জ্ঞান অনুসারে সাধ্য মতন চেষ্টা করব যাতে খুব সুন্দরভাবে সেগুলো তুলে ধরা হয়। ভুল মানুষ মাত্রই হয়, আমাদের অনেক ভুল হয়, বিশেষত আমার তো হয়ই অবশ্যই, এ ব্যাপারেও কোনো সংশয় নেই। কিন্তু শাস্ত্রটা বিজ্ঞানসম্মত। ক্লিয়ার? ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে রয়েছে, মানে বন্ধু ঘরে আছে। বর্ষেশ্বর 2024 শনি আনন্দ ক্ষেত্রে রয়েছে, মন্ত্রকোণে রয়েছে। এই যে জায়গা, এই বিশেষ বিশেষ ভালো জায়গা, ধনুতে বন্ধুপূজ্য যোগ তৈরি করেছে। কোন কোন গ্রহ? এই সমস্ত শুভ যোগগুলো নিয়ে আমরা একাধিকবার বলেছি। দুটি গ্রহেরই অবস্থান ভালো। অবস্থানগুলো দেখতে হবে যে রাহু কেতু যারা খুব ক্ষতি করে তারাও কিন্তু শত্রু নক্ষত্রে নেই। সুতরাং ধনু রাশির খারাপ দিন ছিল। আমরা যবে থেকে তাদের ভালো কথা বলতে শুরু করছি, 100 জনের মধ্যে 10 জন মন্দ থাকতেই পারে। তাই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনাদের কোথাও যদি কোনো জায়গায় আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের বিচার বিশ্লেষণ নয়, রাশি ভিত্তিক পর্যালোচনা করি, যাতে আপনারা ভালো মন্দ দুটো দিক জেনে নিজেদের চলার পথকে সুন্দরভাবে করে নিতে পারেন। শরীর মন ভালো যাবে। ধন স্থান শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান, এই শিক্ষা সন্তানের জায়গায় প্রশ্নচিহ্ন থাকলেও দুটি ক্ষেত্রেই সমস্যা বহু। সমস্যা থাকলে আমরা তুলে ধরছি। গুপ্ত শত্রু, রোগ ব্যাধি, গুপ্ত শত্রু হ্রাস পাবে। বিবাহ প্রেম দাম্পত্য অতি শুভ। বড় কোনো দুর্ঘটনা শিকার হবেন না। এই দুর্ঘটনা ঘটে সাধারণত অষ্টম স্থান থেকে, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। ভ্রমণ শুভ, ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, ব্যবসা শুভ, আয় শুভ, ব্যয় অধিক। এখান থেকে ব্যয় অধিক মানে প্রশ্নচিহ্ন ঋণ। আপনার 10 টাকা রোজগার, 15 টাকা ব্যয়, তাহলে 5 টাকা আপনার ঋণ হয়ে গেল। তাহলে আয় যেমন ভালো, ব্যয় বেশি, তাহলে ব্যয়কে আপনাকে লাগাম দিতে হবে। তাহলে মেন ট্রিটমেন্ট হবে ব্যয়ের। ব্যয় যাতে না হয় বেশি, যারা খুব বেশি খরচ করেন তাদের খরচের জায়গাটাকে কমিয়ে দিতে হবে। এই বার্তাটাই আপনাদের কাছে সুন্দরভাবে আপনারা যদি মেনে চলেন তাহলে অনেক উপকার করবে। ন মন্ত্র ন চৌধ, এটাই সবচেয়ে সুন্দর প্রতিবিধান। এবার আমরা কোনো বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হবে না, কোনো আইনি ঝঞ্ঝাটে পড়বার সম্ভাবনা নেই। বড় আইনি ঝঞ্ঝাট কোনো কিছু দেখা দেবে না। প্রত্যেকটি আমরা বিচার বিশ্লেষণ করে বললাম। জানুয়ারি মাস সুখের হবে, কোন কোন ক্ষেত্রে অসুবিধা সেটি বললাম। আপনারা প্রত্যহ স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে, সকালে হলুদ বস্ত্র পরিধান করে স্নান করে পূর্ব দিকে মুখ করে বসে বৃহস্পতির বীজমন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। তারপরে বৃহস্পতির ইষ্টদেবী দেবী তারাকে প্রণাম জানাবেন এবং তারার বীজমন্ত্র করবেন। এগুলি সব আমার দশম মহাবিদ্যা এপিসোডে পেয়ে যাবেন। সন্ধেবেলায় অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেবেন এবং নীল সাদা জামা কাপড় পরে আপনারা শনিদেবের বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়, বিসর্গ আছে, উচ্চারণ জোরে হবে। অনুষ্ঠান অত্যন্ত আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে মন্তব্য করবেন। মন্তব্য করলে আপনাদের মন্তব্য আমি উত্তর দিই, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা উত্তর দিই। সাধ্য মতন আমাদের জ্ঞান অনুসারে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের করে নেবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।